সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। ক্রমশ রসাতলে যাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের আমলে উন্নতির পরিবর্তে ক্রমশ অবনতির পথে এগোচ্ছে দেশ। এদিকে আজ শেখ হাসিনাকে সুখবর দেয় জাতিসংঘ থেকে। ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রে পদত্যাগ করিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় বাংলাদেশে। দেশেও অস্থিতিশীল পরিবেশ হয়েছে। জুলাই সন্ত্রাসী ইউনূস গ্যাং, তাদের অবস্থা আপনারা জানেন, দেশ এবং দেশের বাইরে নাজেহাল। আপনারা জানেন হাসনাত আব্দুল্লাহকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি বলে সে কাঁদছে। ওদিকে ইউনূস গ্যাং নিউ ইয়র্কে গেছিল এবং সেখানে তারা অবস্থান করছে এবং তাদের অভ্যর্থনা জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পচা ডিম মেরে। নিউ ইয়র্ক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট সুখবর আসছে। হ্যাঁ, সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে। আবারও বোধ হয় আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি ভুল করতেছেন, মানে তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন রাজনৈতিকভাবে তার দল আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় উজ্জীবিত করার জন্য, নিজেদের জায়গা নিজেদের স্থান তারা ধরে রাখার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা ভুল হিসাবে তারা আখ্যায়িত করতেছে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে এমন মেগা প্রকল্পগুলি বন্ধ করে দিতে চাইছেন ইউনূস সাহেব। তিনি বিভিন্ন অজুহাত দেখালেও আসল কারণ এই প্রকল্পগুলি শুরু করেছিলেন শেখ হাসিনা। এদিকে সুখবর পেল শেখ হাসিনা। সেনাপ্রধানের নির্দেশে নিবন্ধন ফিরে পেল আওয়ামী লীগ। ডক্টর ইউনূস দেশে নেই, এই সুযোগে শেখ হাসিনার সাথে সরাসরি ভিডিও কলে সাক্ষাৎ। কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন সেনাপ্রধান ওয়াকার। হঠাৎ যেন সবই গোলমেলে হয়ে গেল। হ্যাঁ, হঠাৎই বাংলাদেশের রাজনীতি গোলমাল হয়ে গিয়েছে এবং শেখ হাসিনা বিশাল একটি সুখবর পায় যুক্তরাষ্ট্র থেকে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন যুক্তরাষ্ট্রে বর্তমানে ডক্টর ইউনূস রয়েছেন এবং ডক্টর ইউনূসের যারা সফর সঙ্গী রয়েছিল তাদেরকে কিন্তু প্রথম দিনই গণধুলাই দেওয়া হয়েছিল, ডিম নিক্ষেপ করা হয়েছিল। এখন কি দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূসের উপর অ্যাকশন নেয় স্বয়ং জাতিসংঘ এবং জাতিসংঘ থেকেই শেখ হাসিনার কপাল খুলে দেয়, বাংলাদেশে আওয়ামী লীগকে একটা সাহস দিয়ে দেয়। এই নিয়েই কিন্তু আজকে রাতে আওয়ামী লীগ কর্মীরা দেশ উত্তাল করে এবং বাংলাদেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ইতিমধ্যে দেশের রাজনীতি যা যা হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক তথ্য আমাদের কাছে আসে। সবকিছু আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো। ক্রমশ রসাতলে যাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের আমলে উন্নতির পরিবর্তে ক্রমশ অবনতির পথে এগোচ্ছে দেশ। সব থেকে বড় কথা, গোটা বাংলাদেশ জুড়ে বেড়েছে মৌলবাদীদের তাণ্ডব। এরই মাঝে খোদ মোহাম্মদ ইউনূস নিজে এমন একটা কথা বলে ফেললেন যেটাকে ঘিরে ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে। অনেকেরই প্রশ্ন, এ কি বলে ফেললেন মোহাম্মদ ইউনূস? ভাবছেন কি এমন বলেছেন তিনি? এবার সেটাই বলবো। নিউ ইয়র্কে তিনি বলেন এখন ভারতের সঙ্গে সমস্যা আছে, কারণ তারা ছাত্রদের কাজ পছন্দ করেনি আর ওরা হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যিনি এই সমস্ত সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের জানে শেষ করেছেন। আর এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনা তৈরি হচ্ছে। এছাড়া ওই দিক থেকে প্রচুর ভুয়ো খবর আসছে, নানা ধরনের প্রচার চালাচ্ছে, যা খুব খারাপ। বলা হচ্ছে ইসলামপন্থী আন্দোলন এটা এবং এরাই তালেবান, আমাদের বাংলাদেশ দখল করেছে ইত্যাদি। এমনকি তারা বলে যে আমিও একজন তালেবান, আমার দাড়ি নেই। শুনুন কি বললেন মোহাম্মদ ইউনূস। We have problems with India right now because they didn't like what the students have done. এখানেই শেষ নয়, মোহাম্মদ ইউনূস আরো বলেন ভারতের 7টি রাজ্য যা বাংলাদেশের পূর্ব অংশে অবস্থিত, 7টি রাজ্য আমাদের সমুদ্রে প্রবেশাধিকার নেই, তাই এগুলো স্থলবেষ্টিত দেশ। এবং আরো যেটা তিনি বলছেন, এই স্থলবেষ্টিত অঞ্চলগুলোর সঙ্গে তিনি ব্যবসা করতে চান, একথা আগেও বলেছেন। এবং মোহাম্মদ ইউনূস বলছেন আমি বলেছিলাম আমাদের তা করার দরকার নেই, বঙ্গোপসাগর ঠিক সেখানেই আছে, আমরা সকলেই বঙ্গোপসাগর ভাগ করে নিই যাতে তোমরা বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমরা পারস্পরিকভাবে উপকৃত হই। এই বিষয়ে কি বলেছেন মোহাম্মদ ইউনূস, এবার সেটা শুনবো। And also the 7 states of India, which is on the eastern part of Bangladesh. মোহাম্মদ ইউনূস আরো বলেন সার্কের পুরো ধারণাটি বাংলাদেশই জন্ম নিয়েছিল। বাংলাদেশই দক্ষিণ এশিয়ার সমস্ত দেশে মূলধনের ভিত্তিতে এই ধারণাটা প্রচার করেছে। তাহলে এখন আপনারা বলছেন যে আমরা একে অপরের শত্রু। আমরা এটাকে একত্রিত করতে চেয়েছিলাম যাতে তরুণরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। কেবল একটি দেশ নয়, সার্কের সমস্ত দেশ তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করতে পারে, যেখানেই থাকুক না কেন তারা একে অপরের দেশে ব্যবসা করতে যায়। এটা কোনো একটা দেশের রাজনীতিতে খাপ খায় না, তাই আমাদের এটা বন্ধ করতে হবে। নিউ ইয়র্ক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট সুখবর আসছে। হ্যাঁ, সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে। নিউ ইয়র্কে বসেই একটা দফারফা হবে, এর সুফল পুরো জাতি পাবে। আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ানদের 6 রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন, একজন ইউএস থেকে জয়েন করেছেন, এটা স্বাভাবিক কোনো কারণ না। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোনো হিসাব নিকাশের সাথে মিলে না, কোনো প্রয়োজন নাই।
মূলত নানান গোষ্ঠীকে এনগেজ করে বাংলাদেশের রাজনীতির একটা সমাধান করা, একটা ঐক্যমতে বা দফারফায় পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য প্রধান উপদেষ্টা। বিএনপি, জামাত, এনসিপিকে একসাথে বসানো, আরো নানান গোষ্ঠীর সাথে পর্দার অন্তরালেও এদের আলাপ আলোচনা হয়, ডেফিনেটলি আমরা জানি। তো এগুলোর যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে। সেখানে মূল সুখবর যেটা, সেটা হচ্ছে জুলাই সনদ হবে, মানে জুলাই সনদ বাস্তবায়ন হবে। বিএনপি যেটা চায় যে জুলাই সনদ জাস্ট একটা রাজনৈতিক দলিল, এটা বাস্তবায়ন না হোক, কিন্তু না, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক থেকে সুখবর হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নই হবে সাংবিধানিক আদেশে। মানে জামাত, এনসিপি, চরমোনা এরা যেটা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে। নিউ ইয়র্ক থেকে যে খবরটা এসছে, জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন এই জায়গায় আমাদের একটা স্ট্যান্স, আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের পর, লেভেল প্লেইং ফিল্ড করার পর যদি ফেব্রুয়ারিতে না, যদি ডিসেম্বরেও করতে পারে, কোনো আপত্তি নেই। এটা জামাত ইসলামী বলেছে, আমাদের নাগরিক সমাজের কথা এটা। তো এটা একটা সুখবর দর্শক, যে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং নিউ ইয়র্ক থেকে খবর, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের এটাই জানাচ্ছেন এবং বিএনপি, জামাত এদেরকে, এনসিপি এদেরকে একটা লাইনে আনার জন্য যে তৎপরতা চলছে নিউ ইয়র্কে, তার মূল কথা, সার কথা, ডেভেলপমেন্ট এটাই, জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। এটা অবশ্যই সুখবর। ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ফ্রি ফেয়ার হতে পারে, কোনো সমস্যা নেই। যে আশঙ্কাটা আমাদের ছিল যে বিএনপি ভোট চুরি করবে, এই আশঙ্কাটা কিছু কিছু কেটে যাচ্ছে। কারণ কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেজ হচ্ছে। যদিও বিএনপি হারার পরে কারচুপির অভিযোগ করবে, এটা করে কোনো লাভ নেই, যেরকম ডাকসুতি করছে। এই কান্নাকাটির কোনো তাৎপর্য নেই, এগুলো একদম ভ্যালুলেস। ইন্টারন্যাশনাল অবজারভাররা থাকবে, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থাকবে, সিসি ক্যামেরা থাকবে সব জায়গায়। এই জন্য টাকা পয়সার সংকট থাকলে ইউএনডিপি আরো অনেকে টাকা পয়সা দিবে। সবার মধ্যস্থতা, সবার চোখের সামনে একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে ডিটারমাইন্ড যে ফেব্রুয়ারি পার করা যাবে না। আবার এদিকে জামাত, চরমোনা, এনসিপির কথা এটা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না। এখন সেটা মানার উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, কালবেলা এই বিষয়ে সুন্দর একটা রিপোর্ট করেছে, এটা একটু আমরা বিশ্লেষণ করবো। শীঘ্রই হবে জুলাই সনদ, ফেব্রুয়ারিতে নির্বাচন, বিশ্ব নেতাদের ডক্টর ইউনূস এটা জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এখানে অনেকে বলছেন যে ইউনূসের এত বৈঠক করার কারণ কি? আরে ভাই, যাই হোক, ওখানে দেখেন, ওখানে যত বিশ্ব নেতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন ডক্টর ইউনূসের দিকে, এবং তিনি সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন। প্যারিসের মেয়র থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজা, রানী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তাদের সাথে বৈঠক করছেন। এখন বলছেন যে প্যারিসের মেয়রের সাথে তার কাজ কি? না, এখানে শুধু জাতিসংঘগত কাজ না, বাংলাদেশের নির্বাচন, যত স্টেক হোল্ডার্স আছে, আর্থিক সহায়তা, বিভিন্ন মডেল গ্রহণ, অনেক বিষয় আছে, সংস্কারের মডেল। তো এই জন্য বিভিন্ন পক্ষের সাথে এনগেজ হতে হয়। এটা শুধু জাতিসংঘ সফর, এটা বাংলাদেশের রাজনীতির দফারফা করার একটা সফর। এই জন্য এই বৈঠকগুলো এটা তাৎপর্যপূর্ণ। ব্যস্ত সময় পার করছেন, সিরিজ দ্বিপক্ষীয় বৈঠক, বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা, আর যুক্তরাষ্ট্র সব বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিচ্ছেন তিনি। দেখেন, বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু রাজনীতিতে একটা প্রভাব রাখে। ব্যবসায়ীরা বিএনপিকেও প্রভাবিত করতে পারে, অনেক ক্ষেত্রে জামাতকেও পারে। অতএব এটাও তাৎপর্যপূর্ণ। পাকিস্তান, ইতালি, ফিনল্যান্ড, কসোভোর রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের নিয়ে মার্কিন জুলাই সন্ত্রাসী ইউনূস গ্যাং, তাদের অবস্থা আপনারা জানেন, দেশ এবং দেশের বাইরে নাজেহাল। আপনারা জানেন হাসনাত আব্দুল্লাহকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি বলে সে কাঁদছে। ওদিকে ইউনূস গ্যাং নিউ ইয়র্কে গেছিল এবং সেখানে তারা অবস্থান করছে এবং তাদের অভ্যর্থনা জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পচা ডিম মেরে। যারা যারা মেহেক তাহেককে দেখেছেন, আপনি দেখেছেন, ওই ছেলেটার নাম কি, ওই যে আওয়ামী লীগের পতনে সে বীর্যপাতের আনন্দ পায়, কি যেন নাম, যে ডিম, কি ভাই নাম জানি ওর, কি আক্তার। এবং আপনারা দেখলেন একে একে নানান বিপর্যয় তাদের পক্ষ থেকে। আরো আজকের এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলছে, এশিয়া কাপ, এবং সেখানে পাকিস্তানের অবস্থা নাজেহাল। আরো উভয় সংকটে আছে জামাত ইসলামী, তারা কি বাংলাদেশকে সাপোর্ট করবে নাকি পাকিস্তানকে সাপোর্ট করবে, এই নিয়ে অনেক তাদের মধ্যে অনেক 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 অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এবং ইউনূসের ডিম খাওয়া শেষ হয় না, এটা একটা প্রতীকী ছবি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। ইউনূস এই 26 তারিখ আমেরিকান সময় সে নিজেও ডিম খেতে পারে, আক্তার না, শুধু সেও খেতে পারে, কারণ জাতিসংঘের সামনে সেখানে ব্যাপক প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের, তারা আরো ডিম পচিয়েছে। হায়াল্লাহ খালেদ খ্যাত এই আসিফ নজরুল্লাহ বদমাইশ, সে বলছে, মানে এটা একটা প্রতীকী একটা মিম, হায়াল্লাহ আমি যদি বাংলাদেশ দলের প্লেয়ার হতাম তাহলে আজকে পাকিস্তানের শাহুয়া মামা সব ছিঁড়ে ফেলতাম। এখন আবার এই শাহুয়া মামা শুনে আপনাদের অনেকেরই মনে হইতে পারে শাহুয়া মামা কেন ভাই, এইসব আমাদের কথাবার্তা না, এগুলো আমাদের শব্দ না, এগুলো রাজাকারের বাচ্চাদের শব্দ, শুনুন তাদের মুখ থেকে। আগামী 34 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন শাহুয়া মামা ছিঁড়ে ফেলাইতে হবে খান্তি।
তো এগুলো হচ্ছে তাদের ভাষা, এই এনসিপির সন্ত্রাসীদের ভাষা, এই ইনকিলাব তথা ধনকিলাব বলে অনেকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এগুলো এখন বাংলাদেশের বাস্তবতা। যারা দর্শক ভদ্র মানুষ তাদেরকে আমি বলি যে এই কথাগুলো, এই শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না। এগুলো বাংলাদেশের কিছু শব্দ যেগুলো রাজনীতিতে এখন ট্রেন্ডিং এ আছে। যেমন আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের কমান্ডার ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে একজন নারী উঠে বলেছিল টিনের চালে কাউয়া, ফজলু আমার সাউয়া। তো এগুলো তাদের শব্দ, রাজনৈতিক স্লোগান। তারা এই জামাত শিবির কি বলে স্লোগান দিয়েছে, 1 2 3 4 তারেক রহমানের পুটকি মার। এখন এই শব্দগুলো আপনারা কোনোদিন শোনেন নাই, আমাদের এই শব্দগুলো উচ্চারণ করতে হয়, কারণ এগুলো এখন রাজনীতির ভাষা। যখন যে ভাষা রাজনীতিতে ছিল, তাদেরকে যে কথাগুলো শুনতে বলতে আমরা দেখেছি সেগুলো পত্রিকায় এসেছে। একটা সময় বাংলাদেশে রাজনৈতিক স্লোগান হতো, খালেদার 2 গালে জুতা মারো তালে তালে, হাসিনার 2 গালে জুতা মারো তালে তালে, 1টা 2টা শিবির ধরে ধরে জবাই কর। এখন এই শব্দগুলো তখন রাজনৈতিক স্লোগান ছিল, পত্রপত্রিকাগুলো লেখা হয়েছে। আমরা এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করি হিসেবে এই শব্দগুলো আমাদেরকে বলতে হয়। এর উদ্দেশ্য মানে আমাদের উদ্দেশ্য নয় আপনাদেরকে স্ল্যাং বা এই ধরনের শব্দ শোনানো। তো জুলাই বিপ্লবীদের নিয়ে আপনি যদি একটু শুরু করতেন শেখ ফরিদ, আমি আপনাকে আরো কয়েকটা ভিডিও দেখাবো যেখানে এই যে সাউয়া হাদি, তার নাম, তাকে অনলাইনে শাহাদি তো অনেক নাম আছে, সাউয়া হাদি হিসেবে পরিচিত। আর এরকম এক একজন এক এক নামে পরিচিত। আপনি যেরকম বলছিলেন ছাতা সাদ্দাম না কেন আমি দুঃখিত দর্শক, আমার নাম মনে থাকে না মানুষের, এই জন্য আমি ক্ষমা চাই। তো আমরা এতক্ষণ স্ক্রিনে যে বিষয়গুলো দেখলাম, এগুলো নিয়ে আমাদেরকে যদি একটু বলতেন যে ইউনুস এবং তার গ্যাং যে ডিম দিয়া তাদের শুভেচ্ছা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমি দেখছিলাম, হাসতেছিলাম, অনেকদিন পর হেসেছি, কারণ এভাবে আসলে 5 আগস্টের পর থেকে হাসা হয়নি। স্টেটমেন্টটা একটু শোনাই। এখন যে প্রবণতা খুব ডেঞ্জারাস, সেটা মব ভায়োলেন্স, কারো বিরুদ্ধে আক্রমণ করো, এইটা খুব ভয়ানক ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, এটা এবারের পরে আমি দেখতে পাচ্ছি। তার মানে ফখরুল সাহেব স্বীকার করে নিলেন আগে আপনি ভালো ছিলেন। তার মানে আমরা সবাই বুঝতে পারছি আমরা আগেই ভালো ছিলাম। হ্যাঁ, আমরা আগেই ভালো ছিলাম। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে কখনো এত মব ভায়োলেন্স হয় নাই, কখনো এত নিকৃষ্টভাবে মানুষকে হত্যা করা হয় নাই, কখনো এভাবে পুলিশকে হত্যা করা হয় নাই। এই প্রথমবার বিএনপি, এনসিপি এবং জামায়াত সমর্থিত এই সরকার তাদের ইতিহাস বদল করে দিয়েছে। অবশ্য তারা ইতিহাস বদলানোর জন্য তো ক্ষমতায় এসেছে। 5 আগস্ট পরবর্তী তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার জায়গা ছিল, যে চাহিদা ছিল, সেটা তারা খুব প্রপার ওয়েতে বাস্তবায়ন করেছে। তবে সেটা উল্টোভাবে, মানে সোজাভাবে নয়, সঠিকভাবে নয়। ফখরুল সাহেব, আপনি যে কথাগুলো বললেন এগুলো সত্যি কথা। এরকম কোনো পরিস্থিতি আগে কখনো ছিল না। বিএনপি অন্যায় অপরাধ করেছে, বাট এরকম মবের সংস্কৃতি কখনো বাংলাদেশে ছিল না। কিন্তু ফখরুল সাহেব, আপনাকে বলতেই হচ্ছে, এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যতগুলা মব ভায়োলেন্স হয়েছে, বাংলাদেশে যতগুলা হত্যা হয়েছে, ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, চুরি হয়েছে, দখল হয়েছে, এর 95% কারা করেছে? আপনার দলের নেতাকর্মীরা। আপনারা এমন একটা মেরুদণ্ডহীন দল, আপনাদের হাইকমান্ড, আপনারা তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনাদের সামনে একটা প্রচন্ড সম্ভাবনা ছিল বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বিশাল একটা ব্যবধানে ভোটে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করা। 17 বছর আপনারা ক্ষমতার জন্য উপোস ছিলেন, সেই উপোস আপনারা অল্প কিছুদিনের জন্য থাকতে পারলেন না, ভেঙে ফেললেন। এই জন্য দেশের মানুষের উপর একদম দুজখ, নরক বানিয়ে ফেললেন দেশের মানুষের জীবনকে। আপনারা প্রত্যেক দিন চাঁদাবাজি করতেছেন, প্রত্যেক দিন আপনারা ডাকাতি করতেছেন, ধর্ষণ করতেছেন, খুন করতেছেন, ছিনতাই করতেছেন, দখল করতেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব করতেছেন। একটা দিন থেমে নাই। আপনারা একটা দিন বাংলাদেশের মানুষকে সেভ করতে পারেন নাই। একটা দিন বিএনপি বাংলাদেশের মানুষের উপর থেকে নির্যাতন বন্ধ করে নাই। আপনাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর অবান্তর কথা বলে যাচ্ছে। আপনাদের সালাউদ্দিন সাহেব বাজে কথা বলে, দুদুক মিয়া বাজে কথা বলে, রেজবি তো একটা পাগল। আপনারা কি মানে আপনারা এত বড় দল কিভাবে হয়েছেন বলেন তো? একটা দলের মধ্যে কি কোনো বুদ্ধিজীবী নাই, কোনো মস্তিষ্ক সঠিকভাবে চলে যায় এরকম কোনো ব্যক্তি নাই? প্রত্যেকেই কি আপনারা বিকৃত মানসিকতার? আপনাদের দলের নেতা যেমন ইন্টারমিডিয়েট পাস করতে পারে নাই তারেক রহমান, তার মা যেমন 8 পাস। আপনারা এত শিক্ষিত হয়ে আপনাদের সেই বুঝ শক্তির জায়গাটুকু এই 8 পাস পর্যন্ত সীমাবদ্ধ রয়ে গেছে। একটু রয়ে করতেন, ক্ষমতায় যাইতে পারতেন, ক্ষমতায় গেলে ছবি খাইতে পারতেন। ক্ষমতায় তো যেতে পারবেন না, সেই সুযোগ তো আপনারা নষ্ট করে ফেলেছেন এই 14 মাসে। আপনাদের নেতাকর্মীরা এই পরিমাণ নির্যাতন, নিপীড়ন, নৈরাজ্য সৃষ্টি করেছে যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় আসার পূর্বে আপনাদের পতন চায়। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। আপনারা এই যে কথায় কথায় এটা করবেন, সেটা করবেন, বাংলাদেশ এটা করবে, শেখ হাসিনার এটা করবো আমরা, তারেক রহমান আসলে এটা করবে, আপনারা আদৌ কিছু করতে পারবেন? 1 কোটি যুবককে চাকরি দেবেন, চাকরি কি আপনার বাবার ঘর থেকে নিয়ে এসে দেবেন? চাকরির যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, আপনি চাকরি কোত্থেকে নিয়ে আসবেন? কোত্থেকে নিয়ে এসে দেবেন? এগুলো ভোগাস কথা বলে বাংলাদেশের মানুষের মন পাইতে পারবেন না। বাংলাদেশের মানুষ তো মানে অজ্ঞ না, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে, তাদের কিন্তু মস্তিষ্ক বিকৃত না আপনাদের মতো। আপনাদের প্রত্যেকটা পর্যায়ে নেতাকর্মী হচ্ছে চুল ছেচ্চর বাট পায়। দেখেন একটা এক্সাম্পল, দেখেন একটা আমার মার থেকে বেশি বয়সী মহিলা, দেখেন তার আচরণ দেখেন। চলো আমরা বিয়ে খাইতে যাই।
হাসিনারও জামাই নাই, মোদিরও। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আলোচনা সমালোচনা হয়, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।